আসসালামু আলাইকুম দর্শক। সমসাময়িক বাংলাদেশের নানা বিষয় নিয়ে আলোচনায় আমাদের সঙ্গে আছেন। নমস্কার, আমি তরুণ ঘোষ। একটা অপ্রাপ্তি সফর নিয়ে কি পেলেন তারেক রহমান? উল্টে চটালেন দুটো দেশকে। এক হচ্ছে ভারতবর্ষ আর দুই হচ্ছে আমেরিকা। দুজনেরই কিন্তু একটা জায়গা নিয়েই গন্ডগোল, সেটা হচ্ছে দৃষ্টি একটা জায়গাতেই বড় ভালো, সেটা হচ্ছে বাংলাদেশ। আমি বহু আগে বলেছিলাম যে বাংলাদেশ হবে আন্তর্জাতিক খেলার মাঠ। তো এখন তো সে আন্তর্জাতিক খেলার মাঠেই তো পরিণত হয়েছিল। আমি বহু দূরদর্শিতার পরিচয় দিয়েছিলাম যখন 2025 সালে আমি বলেছিলাম। তো এখন এই আন্তর্জাতিক খেলার মাঠে দুই খেলোয়াড় এখন তো পুরো দমে নেমে গেছে, যে যার শক্তি প্রদর্শন করছে। আচ্ছা, দুপুরের ভিডিওতে আমি একটা ভুল বলেছি। ভুলটা হচ্ছে, আমাদের এখানে যিনি এসছেন চীনের, তিনি হচ্ছেন বিদেশ মন্ত্রী ওয়াং ই। আমি রাষ্ট্রদূত বলে দিয়েছিলাম। এই ভুলের জন্য আমি ক্ষমা চাইছি। দ্বিতীয় হচ্ছে, ওয়াং ই এখানে এসে তিনি যেটার উপরে জোর দিয়েছে সেটা হচ্ছে আরআইসি এবং ব্রিক্স। আরআইসি এবং ব্রিক্স যদি না গঠন করা যায় খুব সত্তর, তাহলে পরে এই আমেরিকার বঙ্গোপসাগরের ঢোকার যে একটা চেষ্টা, সেই চেষ্টা ব্যর্থ করা যায়। এবং তিনি নিশ্চিত করে গেছেন, যেটা আমি আগে বলেছিলাম, যে তাদের প্রেসিডেন্ট শি জিনপিং এবং ভ্লাদিমির পুতিন, রাশিয়ার প্রেসিডেন্ট, দুজনে একসঙ্গে ভারতবর্ষে আসবেন এই ব্রিক্স সম্মেলনের আগেই, যে কোনো দিন, ডেট ফিক্স হয়নি। তো এই ব্রিক্সকে সব থেকে ভয় পায় হচ্ছে আমেরিকা। কারণ ব্রিক্স যদি গঠন হয়ে যায় তাহলে পরে কিন্তু ডলারের অধঃপতন কিন্তু একেবারে অবধারিত। সেটা আমেরিকা কোনোভাবেই মেনে নেবে না, এই ডলারের পতন। কারণ এবার বি ফর ব্রাজিল, আর ফর রাশিয়া, আই ফর ইন্ডিয়া, সি হচ্ছে চায়না, এস হচ্ছে সাউথ আফ্রিকা। তার সঙ্গে এখন জুড়ে যাচ্ছে অস্ট্রেলিয়া, জাপান, তারপর ইন্দোনেশিয়াও আসছে, ইরান তো আগেই আছে, আমি বলে দিয়েছি ইরান আছে। এবং বাংলাদেশ পরবর্তী যে সরকার হবে, বাংলাদেশের স্থিতিশীল সেই সরকার থাকবে। তারপরেতে আপনার ওদিকে ফ্রান্স বোধহয় খুব সম্ভবত আর কি এর মধ্যে থাকলেও ব্রিক্স ভেঙে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বেরিয়ে এসে, যেমন ব্রিটেন বেরিয়ে গেছে, শোনা যাচ্ছে, কনফার্ম খবর নয়, শোনা যাচ্ছে ফ্রান্স ব্রেক্সিট করে এইখানে জয়েন করবে। কারণ আমেরিকার এই দাদাগিরি তাদের কারোর পছন্দ হচ্ছে না। সেক্ষেত্রে বাংলাদেশ হচ্ছে একটা উর্বর ভূমি, যেটা আমেরিকার একটা চারণ ক্ষেত্র হতে পারে। তাই নানান ধরনের চুক্তি ফুক্তি করে, গোলামি চুক্তি ফুক্তি করে আমেরিকা বাংলাদেশকে বেঁধে ফেলেছিল। এখন সেই দেশের প্রধানমন্ত্রী, নির্বাচিত প্রধানমন্ত্রী, তিনি চলে গেলেন আমেরিকাকে উপেক্ষা করে সোজা চীন। অন্য কোথাও গেলে তার কিন্তু কোনো অসুবিধা হতো না। তিনি যদি সৌদি আরব চলে যেতেন, তিনি যদি ইউএই চলে যেতেন, কিংবা কাতার চলে যেতেন, যে কোনো মুসলিম রাষ্ট্র অথবা খ্রিস্টান রাষ্ট্র, তার কিন্তু কোনো ক্ষতি হতো না। কিন্তু যে প্রতিদ্বন্দ্বী, যাকে দূরে ঠেলে রাখার জন্য ব্রেন ক্রিস্টেনসনকে বিশেষ দায়িত্ব দিয়ে বাংলাদেশে পাঠানো হয়েছে,
তার বারবার বোঝানো সত্ত্বেও তারেক রহমান তাকে উপেক্ষা করে চায়না সফরে গেলেন। আসলে তার একটা দৃঢ় বিশ্বাস ছিল যে এই আর্থিক সংকট থেকে একমাত্র চায়নাই আমায় বার করতে পারে, কারণ এডিবি টাকা দিচ্ছে না, মানে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক টাকা দিচ্ছে না, আমেরিকার যত রকম আমরা সংস্থাগুলো আছে, এই সংস্থাগুলো, তারা কেউ টাকা দিচ্ছে না। ফলে বাজেট কমপ্লিট করাটা তার কাছে এখন খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে। তাই তিনি একেবারে ছুটে গিয়েছিলেন চীনে, কিন্তু ব্যর্থ মনোরথ হয়ে ফিরে আসার পর এখন সরকারের বুকে কুলু পেটে গেছে, সরকার আর কোনো কথা বলছে না। তারেক রহমান তো চায়না গেলেন, আমেরিকা কি ভাবছে, গুগল কি বলছে শুনুন। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বেগ প্রকাশ করেছে এবং বেইজিং এর সঙ্গে গভীরতর কৌশলগত ও অর্থনৈতিক সম্পর্ককে বঙ্গোপসাগরে পশ্চিমা নিরাপত্তা এবং ভূ রাজনৈতিক স্বার্থের প্রতি একটি চ্যালেঞ্জ হিসেবে দেখছে। তার মানে আমেরিকা যেটা করতে চাইছে সেটাকে চ্যালেঞ্জ জানানো হচ্ছে। মার্কিন প্রতিক্রিয়া বেশ কয়েকটি মূল গতিশীলতা দ্বারা গঠিত হয়। এক, নিরাপত্তার উদ্বেগ, যুক্তরাষ্ট্র বাংলাদেশ ও চীনের মধ্যে সম্প্রসারণশীল প্রতিরক্ষা সহযোগিতা এবং সম্ভাব্য সামরিক প্রযুক্তি চুক্তিকে আঞ্চলিক স্থিতিশীলতার মধ্যে হুমকি হিসেবে দেখছে। আঞ্চলিক স্থিতিশীলতা তার মানে আমেরিকার চোখে বিঘ্নিত হচ্ছে। বৈশ্বিক ক্ষমতার দ্বন্দ্ব, ওয়াশিংটন এই সফরকে যা দ্বিপাক্ষিক সম্পর্কে একটি ব্যাপক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বের পর্যায়ে উন্নীত করেছে, বেজিংয়ে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এবং দক্ষিণ এশিয়ায় তার বৃহত্তম সম্প্রসারণ হিসেবে দেখছে। মানে এই সফরটাকে সে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এটাই দেখছে, চীনের ওই ব্যাপারটাই দেখছে, এবং সহযোগিতামূলক সম্পর্ক হিসেবে দেখছে। চীনের সঙ্গে যাই হোক না কেন, তার মাথায় কিন্তু, ডোনাল্ড ট্রাম্পের মাথায় কিন্তু এইগুলো ঘুরে বেড়াচ্ছে, বা আমেরিকার মাথায় এগুলো ঘুরে বেড়াচ্ছে। জটিল দ্বিপাক্ষিক সম্পর্ক, যুক্তরাষ্ট্র বাংলাদেশ সম্পর্ক বর্তমানে টানাপোড়েনের মধ্যে রয়েছে। ওয়াশিংটন বাংলাদেশি নাগরিকদের উপরে ভিসা, বন্ড ব্যবস্থা ও ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং তারেক রহমান যুক্তরাষ্ট্রের ভ্রমণ সংক্রান্ত অমীমাংসিত জটিলতার সম্মুখীন। মানে এখনো ওনার ওটা ক্লিয়ারেন্স হয়নি। চীন যেখানে বিদেশি হস্তক্ষেপ প্রত্যাখ্যান করার ক্ষেত্রে বাংলাদেশকে সক্রিয়ভাবে সমর্থন করছে, সেখানে যুক্তরাষ্ট্র পশ্চিমা রপ্তানি বাজার না হারিয়ে বেইজিং ও নয়াদিল্লির মধ্যে সম্পর্ককে ভারসাম্য রক্ষায় ঢাকার প্রচেষ্টার উপর নিবিড়ভাবে নজর রাখছে। তার মানে ঢাকা যা করছে তার উপরে কিন্তু নিবিড়ভাবে নজর রাখছে। আমি বলেছিলাম না, আমি দুপুরবেলার ভিডিওতে এটা বলিনি এই কারণে, দুটোকে একসঙ্গে করলে পরে জট পাকিয়ে যাবে, তার থেকে আমি আলাদা আলাদা করে দিয়েছি। এখন ট্রাম্প একটা জিনিসে খুব ভয় পান, আগেও বলেছি, সেটা হচ্ছে ব্রিক্স। তার কারেন্সি যদি মানে মূল্য না থাকে, সারা পৃথিবী ডলারে চলছে। এখন সারা পৃথিবীর কাছে যে ট্রেজারি বন্ড রয়েছে, প্রত্যেকটা গভর্নমেন্ট, প্রত্যেকটা দেশ ইউএস ট্রেজারি বন্ড কিনে রেখে দিয়েছে। মোটামুটি আপনার 350 ট্রিলিয়ন ডলারের ট্রেজারি বন্ড বিভিন্ন দেশের কাছে রয়েছে। শুধু চীনের কাছে আছে 176 ট্রিলিয়ন ডলার, শুধু চীনের কাছে, বাকিগুলো সমস্ত আলাদা। এবার শুধু চীন, ভারত, রাশিয়া, তারপর ব্রাজিল, সাউথ আফ্রিকা যে যা কিনে রেখে দিয়েছে, সব ট্রেজারি বন্ডগুলো যদি ফেলে দেয়, দিয়ে বলে যদি আমায় টাকা দাও, আমেরিকা দেউলিয়া হয়ে যাবে। তারপরে নিজেরা নিজেদের কারেন্সি একটা বার করবে, ইউরোর মতো একটা কারেন্সি বার করবে। কারেন্সি বার করে যারা যারা আসবে এর মধ্যে, যেমন সৌদি আরব চলে আসছে, কারণ
সৌদি আরব আসছে এই কারণে, সৌদি আরব নয়, ইউএই ইউএই আসছে এই কারণে, ইউএই এত মার খেয়েছে ইরানের কাছে, ইউএই বুঝে গেছে যে প্রতিরক্ষায় আমাকে ওই আমি পয়সা দিয়ে প্রতিরক্ষার ব্যবস্থা কিনেছি তো, কিন্তু ইউএস প্রতিরক্ষা আমায় দিতে পারেনি, প্রতিরক্ষা ব্যবস্থা দিতে পারেনি, আমার দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে এই চুক্তিটা শেষ হয়ে গেলে আমি আর নতুন করে চুক্তি করব না। আর পেট্রো ডলার যেটা ছিল, ওআইসি পেট্রো ডলার আস্তে আস্তে তুলে দেবে। তাহলে কি হলো, পেট্রো ডলার উঠে গেল, ওদিকে একটা ঝোড় কমলো, পুরোটাই ডলারে হতো, এখন ইউরোতেও লোক কিনতে পারবে, ব্রিক্স যদি একটা মুদ্রা বার করে ব্রিক্সেও কিনতে পারবে, তার মানে ডলারের ভ্যালু কমলো। তো এই যেগুলো যদি হয়, তাহলে চায়নাকে দূরে রাখার জন্যই তো ভারতবর্ষকে কাছে রাখা। তা ভারতবর্ষের এখন যা নীতি, সেই নীতির প্রতি এখন পুরোপুরি সমর্থন আছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের। সেটা মার্কো রুবিও এসে বলে গিয়েছেন, ভারত কতটা বিশ্বাস করেছে কতটা বিশ্বাস করেনি আমি বলতে পারবো না, কিন্তু ভারত যে সিগন্যালটা দিয়েছে যে এখানে পূর্ণ মন্ত্রিত্বের মর্যাদা দিয়ে দীনেশ ত্রিবেদীকে ওখানে বসিয়ে দিয়েছে, তার অর্থ কালকে ব্যাখ্যা করেছি। আর দীনেশ ত্রিবেদীর সঙ্গে মোদিজির সম্পর্ক খুব ভালো, ভীষণ বিনয়ী মানুষ, এবং তিনি খুব স্পষ্টবাদী। ঘোরের লোক, রাজনীতি করলে তো ঘোরের লোক হতেই হবে, কিন্তু খুব স্পষ্টবাদী, যার জন্য মোদিজি ওনাকে পছন্দ করে। এখন একটা কূটনৈতিক ওখানে অ্যাপয়েন্টমেন্ট দিলে কি হতো, তাকে 10 বার ফোন করতে হতো বিদেশ সচিবকে, নইলে বিদেশ মন্ত্রীকে, তারা সময় মতো গিয়ে মোদিজির সঙ্গে আলোচনা করে তিনি রিব্যাক করে তার সিদ্ধান্তটা জানাতেন। দীনেশ ত্রিবেদীকে যেটা পাঠানো হয়েছে, দীনেশ ত্রিবেদী সিধে একেবারে মোদিজিকে ফোন করবেন, তার জন্যই তাকে কিন্তু এই ব্যবস্থা করে পাঠানো হয়েছে ওখানে। অর্থাৎ এই যে কথায় কথায়, ওই যে কালকে কাগজে পড়েছিলাম না, কথায় কথায় দিল্লিতে ছুটে আসা, রনেন সেন যেটা বলে ছুটে আসার যে ব্যাপারটা, সেই ব্যাপারটা ওইখানেই কেটে গেল। তোমাদের যা বলার আমার কাছে বলো, আমিও কথা বলে দিচ্ছি। তাহলে এখন যদি কোনো গন্ডগোল হয়, সেই গন্ডগোল তাহলে পরে এখন নয়াদিল্লির কাছে ছুটে এসে খলিলুর রহমান কিছু করতে পারবে না। আর আমার আশঙ্কা, সত্যি কি মিথ্যে পরে দেখতে পাবেন আপনারা, মার্কো রুবিও খুব শিগগিরই খলিলুর রহমানকে ডেকে পাঠাবে, ডেকে পাঠিয়ে এর ব্যাখ্যা চাইবে। হয়তো ডেকে এত করে পাঠিয়েছে সে খবর আমরা জানি না, কিন্তু পাঠাবে তো নিশ্চিতভাবে। আপনারাও জানেন, বুঝতে পারছেন, আমরাও বুঝতে পারছি। আর এবার নিষ্পেষণ কাকে বলে, মানে কাঠের ঘানিতে ফেলে তেল যেরকম বার করে না, নিষ্পেষণ কাকে বলে, আমেরিকা এবার দেখিয়ে দেবে বাংলাদেশকে। আর ভারত চুপচাপ বসে বসে দেখবে। খুব বেড়েছিল বার, তারাই বলেছি পেটে দানা পানি না পড়লে তাহলে ধর্ম টর্ম সব ভোগে চলে যাবে, জানলা দিয়ে পাখি হয়ে উড়ে বেরিয়ে যাবে ধর্ম। যাই হোক, আপনারা দেখতে থাকুন। এখন তেলের ঘানিতে ফেলে রসকস কি করে বার করে, তার জন্য আপনাদের কটা দিন অপেক্ষা করতে হবে। আপনাদের কপালে চরম দুর্ভোগ, তার জন্যই আমি বলেছি দুর্ভিক্ষের জন্য তৈরি থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত দর্শক, প্রধানমন্ত্রী চীন ভ্রমণ শেষে বাংলাদেশে ফিরে আসার পর বাংলাদেশের রাজনীতিতে ত্রিমাত্রিক কূটনৈতিক চাপ পড়বে। চীনের চাপ অব্যাহত থাকবে, ভারতের চাপ প্রবল থেকে প্রবলতর হবে, আর আমেরিকার চাপ অনেকটা বিধ্বংসী হবে।
ভারত বাংলাদেশকে এই মুহূর্তে কতটা গুরুত্ব দিচ্ছে তার প্রমাণ হলো এই মুহূর্তে বাংলাদেশে যিনি ভারতের রাষ্ট্রদূত রয়েছেন মিস্টার দীনেশ ত্রিবেদী। দীনেশ ত্রিবেদীকে ভারত পূর্ণ মন্ত্রীর মর্যাদা দিয়ে বাংলাদেশে নিযুক্ত করেছে। ভারতের বিদেশ নীতির ক্ষেত্রে এরকম ঘটনা কখনো ঘটেছে বলে আমার জানা নেই। কোনো রাষ্ট্রদূতকে এভাবে মন্ত্রীর পদমর্যাদা দেওয়া হয়েছে তাও আমার জানা নেই। কোনো দেশে মন্ত্রী পর্যায়ের রাষ্ট্রদূতকে নিয়োগ দেওয়া আছে বা হয়েছে তাও আমার জানা নেই। এর আগে বাংলাদেশে যারা রাষ্ট্রদূত ছিলেন, মানে আমি যাদেরকে দেখেছি প্রথম থেকে, এরা সবাই পররাষ্ট্র মন্ত্রণালয়ের জুনিয়র এডিশনাল সেক্রেটারি ছিলেন এবং পরবর্তীতে অনেকে সিনিয়র এডিশনাল সেক্রেটারি হয়েছেন। তাদের সবার সঙ্গে অর্থাৎ 2009 সনে যে রাষ্ট্রপতি ছিলেন তাদের সঙ্গে 2009 সন থেকে বাংলাদেশে যারা রাষ্ট্রদূত ছিলেন একেবারে 2018-19 সন পর্যন্ত এদের সবার সঙ্গেই ব্যক্তিগত একটা সম্পর্ক, পরিচয়, জানাশোনা ছিল, কারো কারোর সঙ্গে বন্ধুত্বও ছিল। তো সেখানে কি ধরনের ডিপ্লোম্যাটরা আসে তাদের সঙ্গে মেশার ফলে বোঝার সুযোগ হয়েছে। কিন্তু এইবারই প্রথম একজন পূর্ণ মন্ত্রীর মর্যাদা সম্পন্ন ঝানু পলিটিশিয়ান, বাংলা জানা মানুষকে বাংলাদেশে পাঠানো হয়েছে। এই সোজা হিসেবটা যদি আমরা করতে না পারি, একটা বৃহৎ প্রতিবেশী বা শক্তিশালী লোক আপনার ঘরের মধ্যে কাউকে ঢুকিয়ে দিয়েছে, অত্যন্ত পাওয়ারফুল একজন খেলোয়াড়কে, সো আপনি যদি তখন নাকে তেল দিয়ে ঘুমান সেটা আপনার ব্যক্তিগত বিষয়, কিন্তু এটা কোনো অবস্থায় আপনার কল্যাণ বয়ে নিয়ে আসবে না। আজকের এই ভিডিওতে আমি সেই ভারতের বিষয় নিয়ে আলোচনা করব না, আমি শুধুমাত্র আলোচনা করব আমেরিকার বিষয় নিয়ে। যখন প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব মালয়েশিয়াতে যাচ্ছিলেন এবং সেখান থেকে চীন যাওয়ার পরিকল্পনা করলেন, ঠিক সেই সময়টাতে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মিস্টার ব্রেন্ট ক্রিস্টেনসেন তিনি পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান সাহেবের সঙ্গে দেখা করলেন। তার হাঁটা চলা, বডি ল্যাঙ্গুয়েজ সব কিছুর মধ্যে একটা বিরক্তি ছিল, উদ্বেগ ছিল, উৎকণ্ঠা ছিল। এবং আপনারা সবাই জানেন যে এই মুহূর্তে ট্রাম্প প্রশাসন তাকে অনেক যত্ন করে, লালন করে, পালন করে, প্রশিক্ষণ দিয়ে বাংলাদেশের পাঠানো হয়েছে। এবং তার যে গুরুত্ব, অর্থাৎ ভারত যেভাবে তার রাষ্ট্রদূতকে গুরুত্ব দিচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্রের যে স্টেট ডিপার্টমেন্ট, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সেখানকার যে এশিয়ার ডেস্ক রয়েছে, তারপর সেখানে যে দক্ষিণ পূর্ব এশিয়ার ডেস্ক রয়েছে, সেখানে এই রাষ্ট্রদূতের যে মর্যাদা, গুরুত্ব অতীতের সকল রাষ্ট্রদূতের চেয়ে অনেক অনেক বেশি। একটা সময় দক্ষিণ পূর্ব এশিয়ার উপমন্ত্রী ডোনাল্ড লু, তার কথা আমরা সবাই জানি, অত্যন্ত ক্ষমতাধর ব্যক্তি ছিলেন। ঠিক এই সময়টাতে ওরকম কারো নাম শোনা যাচ্ছে না। কাজেই এখানে এই মুহূর্তে দিল্লিতে যিনি আছেন মার্কিন রাষ্ট্রদূত, তার চেয়ে বাংলাদেশের মিস্টার ব্রেন্ট ক্রিস্টেনসেন, তার গুরুত্ব আমার দৃষ্টিতে কোনো অংশে কম নয়, বরং ক্ষেত্র বিশেষে, আঞ্চলিকতার ক্ষেত্রে, মিলিটারি ইনভলভমেন্টের ক্ষেত্রে এবং ভবিষ্যৎ মার্কিন রাজনীতি এবং কূটনীতির ক্ষেত্রে দিল্লির চাইতে ওয়াশিংটন এখন ঢাকাকে গুরুত্বপূর্ণ মনে করছে ডিউ টু চীন। কেননা দিল্লিতে চীনের কোনো অংশগ্রহণ নেই, দিল্লিতে চীনের আসলে কিছুই করার নেই। কিন্তু ইসলামাবাদে যে আছে কিংবা ঢাকাতে যে আছে, তার সঙ্গে দক্ষিণ পূর্ব এশিয়ার ডেস্ক, তার সঙ্গে এশিয়ার ডেস্ক এবং পেন্টাগন, তারপর তাদের যে ইন্দো প্যাসিফিক যে কমান্ড, যদিও ইন্দো প্যাসিফিক কমান্ড এখন তারা ডিজলভ করে দিয়েছে, তো এই ইন্দো প্যাসিফিক ডিজলভ করে দিয়ে যদি তারা বে অফ বেঙ্গল যাকে বলা হয় কমান্ড তৈরি করে, আলাদা নৌ ফোর্স তৈরি করে, এতে আশ্চর্য হওয়ার কিছু থাকবে না। এবং সেই প্রাণপুরুষ মিস্টার ব্রেন্ট ক্রিস্টেনসেন তিনি যখন এসছেন, আমরা সবাই বলেছিলাম এবং আমাদের সবাইকে জানানো হয়েছিল যে তিনি একটা বিশেষ উদ্দেশ্যে এখানে এসেছেন, ট্রেনিং দিয়ে তাকে পাঠানো হয়েছে এবং তিনি একটি বিশেষ মিশন বাস্তবায়ন করে তারপর এখান থেকে যাবেন। ডোনাল্ড এবং পিটার ডি হাস যে কাজটি করে গেছেন, মার্কিন ডিপ স্টেটে যে কাজটি করে গেছেন, সেটিকে যদি আপনি একটা রেভলিউশন বলেন, সেই রেভলিউশনকে, অসমাপ্ত রেভলিউশনকে সমাপ্ত করার জন্য এই মিস্টার ব্রেন্ট ক্রিস্টেনসেন এখানে এসেছেন। ডক্টর ইউনূসের প্রতি তাদের ভরসা ছিল,
আবেগ ছিল, আরও অনেক কিছু ছিল, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস তাদের সবাইকে হতাশ করেছেন। তো তার প্রেক্ষিতে যে নির্বাচন হয়েছে, তারেক রহমান সাহেব আসছেন, তার উপরে মার্কিন যুক্তরাষ্ট্রের অনেকগুলো বিধি নিষেধ, অনেকগুলো চুক্তির বাধ্যবাধকতা, আর অনেক কিছু চাপিয়ে দেওয়া হয়েছে। এই কাজগুলো করো, এবং সেগুলো তারেক রহমান সাহেব সরকার এই গত 4 মাসে মানে তাদের ভাত খাওয়া বন্ধ করে, পোলাও খাওয়া বন্ধ করে, নিজের অফিসের এসি চালানো বন্ধ করে দিয়ে, অভ্যাগত মেহমানদেরকে 350 টাকার খাবার খাইয়ে, তারপরে ডিম ভুনা, করলা ভাজি, ঢেঁড়স ভাজি দিয়ে ভাত খাইয়ে, টাকা বাঁচিয়ে আমেরিকা থেকে বিমান এবং অস্ত্র কেনার জন্য যত রাস্তা আছে সব রাস্তা বিএনপি ওপেন করে দিয়েছে, যেন আমেরিকার সাথে গণ্ডগোল না হয়। কিন্তু বাজেট, চলমান প্রকল্প, যেটা অর্থমন্ত্রী বলেছেন যে বিগত সরকারের আমলে অন্তত 1,500 প্রকল্প এখন অসমাপ্ত অবস্থায় আছে, যেগুলো বাদ দেওয়া যাচ্ছে না, ঋণের বোঝা বহন করতে হচ্ছে, এবং এগুলোকে সমাপ্ত করার জন্য তার টাকা দরকার। কিন্তু টাকা তার নাই। আমেরিকা তো আপনার টাকা দেবে না, সে সুদে নেবে। ফলে তারেক রহমান সাহেবকে বাধ্য হয়ে চীনে যেতে হয়েছে। আর চীনে যাওয়ার ব্যাপারে এই ব্রেন্ট ক্রিস্টেনসেন সহ তার টোটাল চেন, ইনক্লুডিং মিস্টার ডোনাল্ড ট্রাম্প, একেবারে চোখ দুটো গোল গোল করে বাংলাদেশের দিকে তাকিয়ে আছে, এবং সেটার বহিঃপ্রকাশ সেখানে উনি যাওয়ার আগেই পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে জানিয়ে দেওয়া হয়েছে। তো এখন তারেক রহমান সাহেব বাংলাদেশে আসার পরে আমেরিকা কি করবেন? আমরা কি চীনের দিকে ঝুঁকে যাব, না আমরা এই 3টা পক্ষকে এখন মুচকি হাসি দিয়ে, কথা কম বলে, যেটা তারেক রহমান সাহেব করছেন এখন, কথা কম বলে, তারপরে সবার সঙ্গে সুসম্পর্ক স্থাপন করে, কালক্ষেপণ করে দেখি না কি হয়, এইভাবে আসলে সংকট, আমাদের দেশের সংকটটা সেপ্টেম্বর পর্যন্ত থাকে, মারাত্মক সংকট থাকে। তো এই সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত যদি কোনো সংকট বাংলাদেশে না হয়, তাহলে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই মাসগুলো অসাধারণ যায় প্রতিটি সরকারের জন্য। এই সময়টা উৎসবের আমেজ তৈরি হয়। আর এই যে সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত যদি কোনো গণ্ডগোল হয়, তাহলে এইগুলো সরকারকে ভোগায় নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি 4 মাসে, ইনক্লুডিং এপ্রিল পর্যন্ত। তো সেই দিক থেকে সরকার চাচ্ছে যে ডিসেম্বর পর্যন্ত যেন একটা সুন্দর সুন্দর ভালোই ভালোই সব কিছু যায়, জনগণ যেন প্রধানমন্ত্রীকে গ্রহণ করে, বিএনপিকে গ্রহণ করে, বিএনপি যেন বুঝতে পারে 17 বছর পরে, 17 তো না 19 বছর পরে ক্ষমতায় ফিরে তার সেই পুরনো বাড়িটিকে নতুন করে রিনোভেট করে একান্ত আপন, তার সাথে যে একটা অ্যাডাপশন, এটা তৈরি করতেও কিন্তু একটা নির্দিষ্ট সময় দরকার হয়, এবং এটা 4 মাস সময় নয়। আপনি ধরেন আপনার ছেলে বহু বছর বিদেশে থাকে, আপনার স্ত্রী বাংলাদেশে আছে, আপনি প্রবাসে থাকেন, 4 বছর পরে ফিরে এলেন, আপনি রাতারাতি এই জিনিসগুলো হয় না, এই সম্পর্কটা তৈরি করতে কিছু সময় লাগে। তো সরকারের এখন আসলে কোনো একটা নির্দিষ্ট জায়গাতে তার কর্তৃত্ব প্রতিষ্ঠিত করা সম্ভব নয়, বরং সব জায়গাতেই আওয়ামী লীগের লোকজন আছে, সব জায়গাতে ভারতের লোকজন আছে, সব জায়গাতে আমেরিকার লোকজন আছে। শুধু মন্ত্রণালয়গুলোতে বিএনপির যাদেরকে বসানো হয়েছে এদের বেশিরভাগই নবীন, এবং তারা জনাব তারেক রহমান সাহেবের মুখাপেক্ষী। তাকে বুদ্ধি দিবেন, তাকে পরামর্শ দিবেন, এরকম লোক নেই মন্ত্রী পরিষদে। যারা আছেন, হুজুর যাহা বলিবেন তাহাই সত্য, যাহা দিবেন তাহাই খাইব, হাসিতে বলিলে হাসিব, নাচিতে বলিলে নাচিব, কিন্তু হুজুর দয়া করে তাড়িয়ে দেবেন না গো, এরকম প্রকৃতির মানুষ। তো সেই অবস্থাতে আমরা যারা সাধারণ মানুষ আছি, আমরা মনে করি আমেরিকার সাথে এই যে এখন সরকারের যে অবস্থা যাচ্ছে, এটার জন্য চীনকে ভারসাম্য হিসেবে আনা যায়, কিন্তু চীনের উপর নির্ভর করে আমেরিকার সাথে কোনো অবস্থাতেই কন্ট্রাডিকশন এবং কনফ্লিক্টে যাওয়া যাবে না। এমনকি তাদের সাথে যদি আমাদের যে এক্সপোর্ট আছে, আমরা যদি পুরো ইউরোপে এবং আমেরিকাতে এক্সপোর্ট না করি, কোনো এক্সপোর্ট করব না, তবু আমাদের কোনো সমস্যা হবে না। কিন্তু আমাদের পুরো ব্যাংকিং কার্যক্রম, ডলার নির্ভরতা, আমাদের গোল্ড মার্কেট, আমাদের আমদানি বাণিজ্য, সব জায়গাতে এমন যাকে বলা হয় জাহান্নামের গজব তারা শুরু করে দিতে পারে আমেরিকা।
তা নর্থ কোরিয়াতে গেলে বুঝতে পারবেন, ইসরায়েল মানে ইরানে গেলে বুঝতে পারবেন যে মার্কিন নিষেধাজ্ঞার ধকল, ইয়ামেনে গেলে বুঝতে পারবেন যে কি নির্মম সেখানে চলছে। তো কাজেই আমেরিকার সঙ্গে আমাদের আসলে পাঙ্গা নেওয়া যাবে না। আমেরিকা এবং ইসরায়েল সুযোগ খুঁজছে। এমনকি যেটা বলা হয়ে থাকে যে পেন্টাগন নিজেরা লোক দিয়ে, নিজেদের লোক ভাড়া করে আফগানিস্তানে একটা যুদ্ধ করার জন্য তারাই টুইন টাওয়ার ভেঙে ফেলেছে। ইসরায়েল অনেক সময় নিজেদের ভূমিতে নিজের আক্রমণ চালিয়ে তারা হামাসকে ধ্বংস করতে চেয়েছে। সেক্ষেত্রে আপনি দেখেন বাংলাদেশে হামাস আছে, জঙ্গিবাদ বেড়ে যাচ্ছে, সব জায়গাতে সাদা পতাকা দেখা যাচ্ছে, দাড়ি টুপিধারী বড় বড় সাদা পোশাকের লোকজনের মিছিল মিটিংয়ের ছবি নেট তোলপাড় করে হচ্ছে এবং বাংলাদেশ জঙ্গিবাদ বাড়ছে। এই যে আমেরিকার যে স্লোগান, আমেরিকার যে প্রচার এবং প্রোপাগান্ডা, সেই প্রচার এবং প্রোপাগান্ডার সঙ্গে দিল্লি জড়িত থাকতে পারে, মোসাদ জড়িত থাকতে পারে, আওয়ামী লীগ জড়িত থাকতে পারে, এমনকি এই বাংলাদেশে পরিচিত যারা আছেন বিএনপির কাছাকাছি কিন্তু বিএনপিকে ঈর্ষা করেন বা বিএনপির মধ্যে আছেন কিন্তু তারেক রহমান সাহেবের সফলতা দেখে তার চোখ জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে, তারাও এই কর্মগুলো করতে পারেন। তো সেক্ষেত্রে এমনভাবে সরকারকে এগোতে হবে যে কোনো অবস্থাতে যেন আমেরিকা কোনো স্কোপ না পায়। আমেরিকাকে সেই স্কোপ দেওয়াটা আমাদের কোনো অবস্থাতে বুদ্ধিমানের কাজ হবে না। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন, হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।